নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা খনার বচন নিয়ে কথা বলবো। খনার বচন মূলত কৃষিভিত্তিক ছড়া, যেটি আমাদের গ্রাম বাংলার সাথে, বিশেষ করে গ্রাম বাংলার জনজীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মনে করা হয় আনুমানিক ৮ম থেকে ১২০০ শতাব্দীর মধ্যেই খনার বচনগুলি লেখা হয়েছিল। অনেকে বলে থাকেন খনা আসলে একজন জ্যোতির্বিদ্যায় পারদর্শী বিদুষী নারী। আবার কেউ কেউ বলেন এতগুলো ছড়া একসাথে একজন মানুষের পক্ষে লিখে রাখা হয়তো সম্ভব নয়। খনার বচন অনেকেই হয়তো লিখেছেন, পরে সেগুলি একসাথে সংঘবদ্ধ করা হয়েছে। এইরকমও জনশ্রুতি আছে যে খনার নিবাস ছিল বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত সদর মহকুমার দেউলিয়া গ্রামে। বর্তমানে চন্দ্রকেতুগড় যে প্রত্নস্থান বা আর্কিওলজিক্যাল সাইট রয়েছে, যেটি খনা মিহিরের ঢিবি নামে পরিচিত। এমনটাও জনশ্রুতি আছে তিনি রাজা বিক্রমাদিত্যের সভায় নবরত্নের ১০ম সদস্য ছিলেন। বরাহ মিহির বা বড় রুচির পুত্র মিহির তার স্বামী ছিলেন। এইটাও একটি কিংবদন্তির কথা। খনার রচনাগুলিকে ৪ ভাগে ভাগ করা যায়। কৃষিকাজের প্রথা এবং কুসংস্কার নিয়ে লেখা বচন, কৃষিকাজ ফলিত এবং জ্যোতির্বিজ্ঞান, আবহাওয়ার জ্ঞান নিয়ে লেখা এবং শস্যের যত্ন সম্পর্কিত খনার উপদেশ। খনার বচনগুলি যদি ভালোভাবে দেখা যাবে এগুলি প্রধানত নীতিমূলক বচন। আমাদের মানব জীবনের কতগুলি মৌলিক বিষয় নিয়ে এই বচনগুলি রচিত। এই সকল বচনে প্রাচীন সমাজের বুদ্ধিমত্তার পরিচয়ও পাওয়া যায়। এর সঙ্গে নিসর্গ জ্ঞান যুক্ত হয়ে একই সঙ্গে খনার বচন লোক সমাজে প্রচলিত। খনার বচনের যে অংশগুলি সবচেয়ে বেশি কার্যকরী সেগুলি হল কৃষিকাজ, বৃষ্টিপাত এবং জলবায়ু সম্পর্কিত, এবং এগুলি প্রায়শই অভিজ্ঞতা নির্ভর এবং বহুদর্শিতা প্রসূত হয়ে থাকে। ফলিত জ্যোতিষ, যেখানে প্রাকৃতিক ঘটনা, বার তিথি অনুযায়ী নানা রকমের ফল, যাত্রার শুভাশুভ বিচার ইত্যাদি নির্দেশ করা হয়েছে। সন্তানের জন্ম, আয়ু, ভাগ্য, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক বিষয় যেখানে মানুষের জ্ঞান পৌঁছয় না, সেখানেও ভবিষ্যৎবাণী করে মনে একটি শক্তি বা বল সঞ্চার করার চেষ্টা করা হয়েছে এই সকল বচনগুলিতে। কৃষিজীবী সমাজে খনার বচনের বিশেষ ব্যবহারিক মূল্য রয়েছে। শ্রুতি পরম্পরা এগুলি প্রাচীনকাল থেকেই প্রচলিত। এগুলিকে বাংলার প্রাচীনতম সাহিত্যিক প্রকাশ হিসেবেও ধরেন ঐতিহাসিকবিদেরা এবং ভাষাবিদেরা। আঙ্গিকের দিক থেকে খনার বচনের মধ্যে ঐক্য দেখতে পেয়ে এগুলিকে একসঙ্গে বিচার করা হয়। যদিও অনেকে খনা প্রসঙ্গে বরাহ মিহিরের একটি ঐতিহাসিক মিল খোঁজার চেষ্টা করেছেন বারবার, তবে খনা জনশ্রুতি হিসেবে একজন নারী হলেও বাঙালি কৃষকের শস্য গণনা, হাল কিভাবে চালাতে হবে, শস্য কিভাবে রোপণ করতে হবে, কাটতে হবে, আল বন্ধন প্রণালী, বর্ষা, বন্যা, কুয়াশা, ধান উৎপাদন, মরক গণনা ইত্যাদি জ্ঞান প্রত্যক্ষ সম্পর্কযুক্ত। এই কারণে অনেকেই বলে থাকেন খনা একজন পুরুষ ছিলেন, নারী ছিলেন না। তবে এই কথাটির ঐতিহাসিক সত্যতা কিন্তু পাওয়া যায় না, এগুলি লোকমুখে প্রচলিত কথা। এখানে একটি কথা স্মরণযোগ্য যে মাতৃতান্ত্রিক কৃষিজীবী সমাজে কৃষিকাজে পুরুষ নারী দুজনেই সমানভাবে দক্ষ। অতএব খনার বচনগুলি উদ্ভবের মূলে মাতৃতান্ত্রিক কৃষিজীবী সমাজের মৌলিক প্রেরণা থাকাটাই স্বাভাবিক। বাঙালির ফলিত জ্যোতিষ, কৃষি বিষয়ক জ্ঞান এই বচনগুলির ভেতর দিয়ে প্রকাশিত।
অনেকেই খনার এই বচনগুলিকে কোনো পুরুষ বা নারী এইভাবে বলতে চান না। তারা বলেন খনা শব্দটিকে ভাঙলে পাওয়া যায় ক্ষণ অর্থাৎ মুহূর্ত, ক্ষণ যুক্ত আ অর্থাৎ তাৎক্ষণিক বচন। এটি বোঝাতেই হয়তো এই শব্দটি তৈরি করা হয়েছে। খনার বচনের কিছু উদাহরণ আমরা জেনে নিই। ধান রোপণ করার নির্দেশে খনার বচনে বলা হয়েছে, শ্রাবণের পুরো ভাদ্রের 12 এর মধ্যে যত পারো। কোন শস্যে কত চাষ দেওয়া উচিত সেটির ভিত্তিতে খনার বচন হলো 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। এই কথাটির অর্থ হলো 16 দিন চাষ করার পরে সেই জমিতে মূলা চাষ করলে ভালো জাতের ফলন পাওয়া যায়। তুলো লাগানোর জমিতে 8 দিন চাষ করতে হবে, আর ধানের জমিতে 4 দিন চাষ করে ধান লাগালে ভালো ফলন পাওয়া যায়। অন্যদিকে পানের জমিতে চাষের কোনো প্রয়োজন নেই। আরও একটি খনার বচন, আগে খাবে মায়ে তবে পাবে পয়ে। এর অর্থ মায়েরা আগে খাবে মানে ভোজন করবে, তারপরেই পয়েরা অর্থাৎ সন্তানেরা পাবে। এক্ষেত্রে একটি বিশ্লেষণ, সেটি হলো আমাদের সমাজে মেয়েদেরকে অনেক কঠোর পরিশ্রম করতে হয় সংসার সামলাতে। সেক্ষেত্রে মেয়েরা নিজেদের শরীরের ওপর খেয়াল রাখে না এবং অসুস্থ হয়ে পড়ে। এই কারণেই হয়তো এই বচনটি করা হয়েছে, অর্থাৎ পরিবারে মেয়েরা আগে খাবে, তারপরে খাবে পয়ে অর্থাৎ সন্তানেরা। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকলে সুস্থ সবল সন্তানের জন্ম হবে এবং সে একজন সুস্থ সবল নাগরিক, তার সাথে সাথে মানুষও হবে। কলা চাষের প্রণালী এবং উপকারিতা সম্পর্কে বলা হয়েছে, 7 হাত 3 বিঘেতে কলা লাগাবে মায়ে পুঁতে, লাগিয়ে কলা না কাটে পাত, তাতেই কাপড় তাতেই ভাত। কলা গাছের ফলন শেষে গাছের গোড়া যেন কৃষকেরা না কাটে, কেননা তাতেই তাদের সারা বছরের ভাত কাপড় জুটবে। এই বচনে এইরকমই অর্থ প্রকাশিত হয়। কৃষিকাজে রোদ এবং ছায়ার যে কতটা প্রয়োজনীয়তা আছে সেই প্রসঙ্গে খনার বচন, ডেকে ডেকে খনা গান, রোদে ধান ছায়ায় পান। অর্থাৎ খনা ডেকে ডেকে গান করছেন, ধান চাষ করতে যেমন রোদের প্রয়োজন হয়, পান চাষে কিন্তু ছায়ার প্রয়োজন হয়। এর উল্টো হলে দুটো চাষেরই ফলন ভালো হবে না এবং ফলন নষ্ট হতে পারে। আরও একটি খনার বচন, নদীর ধারে পুতলে কচু, কচু হয় 3 হাত উঁচু। এর অর্থ হলো নদীর পাড়ে বা ধারে কচু গাছ বুনলে কচুর ফলন ভালো হয়। খনা বলেছেন, ওরেও চাষার পো, শরতের শেষে সরিষারও। অর্থাৎ শরতের শেষ দিকে সরষার আবাদ করার উপদেশ দেওয়া হয়েছে, এতে লাভ ভালো হয়। এই রকমই অজস্র খনার বচন আছে যা একটি ভিডিওতে বলা সম্ভব নয়। আজকের পর্বে সংক্ষিপ্তভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।